আচ্ছা, আমরা হচ্ছে যে এখন শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড লেকচার, যেটা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস, সাথে হচ্ছে যে লোকাল অ্যানেস্থেটিক। তো আমরা ফার্স্টে হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসটা পড়বো। ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টসে দেখেন এখানে যখন প্রপার্টিসগুলো আপনারা একটু রিডিং দিয়ে নেবেন, সেখানে প্রায় 16-17টার মতো বা 14 কয়েকটা আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজমটা হচ্ছে যে সেটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে গাবা রিসেপ্টরের উপর কাজ করে, আর একটা হচ্ছে যে আপনার এনএমডি রিসেপ্টরের উপর কাজ করে। এনএমডি রিসেপ্টরের উপর অনলি ক্যাটামিন কাজ করে, যেটা হচ্ছে আমরা নাইট্রাস পড়তে গিয়ে পড়েছিলাম এনএমডিএ। তো আচ্ছা, এখন হচ্ছে যে আচ্ছা, যেটা হচ্ছে যে গাবা রিসেপ্টরের উপর সে কী করে, গাবা রিসেপ্টরের উপর গিয়ে সে ক্লোরাইড রিসেপ্টরের উপর বাইন্ড করে সে ক্লোরাইড চ্যানেলটাকে ওপেন করে হাইপার পোলারাইজেশন হয়। হাইপার পোলারাইজেশন হলে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হয়। আর আরেকটা হচ্ছে এনএমডিএ রিসেপ্টরের উপর কাজ করে, সে কী করে বাইন্ডস উইথ দ্য মানে আপনার এনএমডিএ সাবটাইপ, এনএমডিএ রিসেপ্টরের উপর বাইন্ড করে। এনএমডিএ এটা হচ্ছে গ্লুটামেটের সাবটাইপ। তো আমরা জানি গ্লুটামেট হচ্ছে যে ব্লক দ্য মেমব্রেন ইফেক্ট অফ এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার অফ দ্য গ্লুটামিক অ্যাসিড, তখনই হচ্ছে যে আপনার ডিপ্রেশনটা হয় আর কি। তো এখানে দেখেন যদি আমরা এখানে চলে যাই, in common with inhalational agents, all intravenous agents with the exception of ketamine, মানে exception of ketamine, it potentiate GABA, মানে সবাই হচ্ছে যে গাবা রিসেপ্টরটাকে পটেনশিয়েট করে, বাট যেটা হচ্ছে যে এনএমডিএটার কাজ করে হচ্ছে যে অনলি ক্যাটামিন। আচ্ছা, রিসেপ্টর টু ইনহিবিট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউরো ট্রান্সমিশন বেনজোডাইজেপিনস অ্যাক্টস এজ এ ডিফারেন্ট বাইন্ডিং সাইট অন দ্য এই চারটা টেবিলটাতে আমি পরে আসতেছি, টেবিল 3.1। আচ্ছা, গাবা এ রিসেপ্টর, দ্য আলফা অ্যান্ড গামা সাব ইউনিট ইন্টারফেস টু ইনক্রিজ ক্লোরাইড কন্ডাক্টেন্স, যেটা আমি একটু আগে বলে ফেললাম। প্রোপোফল অ্যান্ড বারবিচুরেট অলসো পটেনশিয়েট দ্য ইনহিবিটরি ইফেক্টস অফ glycine receptor in the brain and to a lesser extent the spinal cord. In additional to effects on GABA and glycine receptor, propofol has inhibitory action on sodium channel and 5-HT। 5-HT তে হচ্ছে যে সে একটা কাজ করে বলেই হচ্ছে যে অ্যান্টি এমিটিক্স হিসেবে কাজ করে রিসেপ্টর। দ্য লেটার মে এক্সপ্লেন ইন অ্যান্টি এমিটিক ইফেক্ট, এই কথাটাই বলে দিছে আর কি। আচ্ছা, ক্যাটামিন যেটা আমি বলেছি যে সেটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিডের উপর কাজ করে, যেটা এনএমডিএ, যেটা হচ্ছে সাবটাইপ অফ গ্লুটামিক অ্যাসিড। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস, এই ক্লাসিফিকেশনটা আপনারা অবশ্যই পড়ে নেবেন, সেটা হচ্ছে আপনারা 7th এডিশন থেকেও একটু চাইলে ফলো করতে পারেন আর কি। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স দেখেন, এখানে প্রোটিন বাইন্ডিং হলে কি হয়। প্রোটিন বাইন্ডিংটা আমরা কি জানি, কোনো একটা ড্রাগ হচ্ছে যে প্রোটিন বাইন্ডিংটা মানে হচ্ছে যে ড্রাগের হচ্ছে যে স্টোরেজ ফর্মটা, আর ফ্রি ড্রাগটাই তো হচ্ছে যে কাজ করবে। মানে অনলি আনবাউন্ড বা ফ্রি drug is free to cross the blood-brain barrier. Protein binding may be reduced by low plasma protein concentration or displacement by other drugs, resulting in higher concentration of free drug and exaggerated anesthetic effect. Protein binding is also affected by changes in blood pH, মানে প্রোটিন বাইন্ডিংটা ব্লাড পিএইচ এর সাথে এটা চেঞ্জ হতে পারে। আপনার হাইপার ভেন্টিলেশন ডিক্রিজ প্রোটিন বাইন্ডিং, হাইপার ভেন্টিলেশন করলে প্রোটিন বাইন্ডিংটা কমে যাবে অ্যান্ড ইনক্রিজ দ্য অ্যানেস্থেটিক ইফেক্ট। আচ্ছা, এটাই মানে আপনার প্রোটিন বাইন্ডিং মানে স্টোরেজ ফর্মটা কমে গেলেই তো আপনার হচ্ছে যে ফ্রি ড্রাগটা বেশি হবে, তখন হচ্ছে যে অ্যানেস্থেটিক ইফেক্টটা বেশি হবে, এটাই বলছে। তারপর হচ্ছে ব্লাড ফ্লো টু দ্য ব্রেইন, রিডিউস সেরেব্রাল ব্লাড ফ্লো মানে রেজাল্টস ইন রিডিউসড ডেলিভারি অফ ড্রাগ টু দ্য ব্রেইন। However, in cerebral blood flow is reduced because of low cardiac output. Initial blood concentration are higher than normal after administration. The anesthetic effect may be delayed but enhanced. PSPকে মোটামুটি এটা আমরা ইনশাল্লাহ লোকাল অ্যানেস্থেটিকে পড়ব। তারপর হচ্ছে রিলেটিভস সলিউবিলিটিস অফ দ্য ড্রাগ, তারপর হচ্ছে যে স্পিড অফ ইনজেকশন। দেখেন, স্পিড অফ ইনজেকশন এটা আমাদের হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসও খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন হচ্ছে যে একটা ড্রাগ হচ্ছে যে খুব র্যাপিডলি আইভি রুটে দিলেন বা আইএম রুটে, যে কোনো রুটই আপনি খুব দ্রুত দিয়ে ফেললে সেটার হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশনটা খুব দ্রুত পিক করে যাবে। তো খুব দ্রুত প্লাজমাতে যখন এটা পিক করবে তখন হচ্ছে তার কমপ্লিকেশনগুলো হচ্ছে যে খুব দ্রুতই অ্যারাইজ করবে, এটাই। আচ্ছা, ডিস্ট্রিবিউশন টু দ্য আদার টিস্যু, এটা হচ্ছে যে একটু জানার জন্য জেনে নেন। দেখেন, এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা দেখেন, এটাকে পুল বলছে, ভিসেরাল, লিন, তারপর হচ্ছে ফ্যাট, বিভিন্ন লেভেলে। আপনি নর্মালি এটা নিয়ে চিন্তা করেন, আমাদের বডিতে হচ্ছে বিভিন্ন ভাস্কুলার রিজন আছে, হাইলি ভাস্কুলার এরিয়া,
হাইলি ভাস্কুলার এরিয়া হচ্ছে আমাদের বডিতে হচ্ছে ব্রেইন, লিভার, কিডনি, তারপর হচ্ছে হার্ট, এগুলা। মডারেট হচ্ছে মাসল, লিস্ট হচ্ছে ফ্যাট। তো আপনি যে কোনো একটা ড্রাগ যখন দিবেন সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার এই হাইলি ভাস্কুলার এরিয়াগুলোতে চলে যাবে। হাইলি ভাস্কুলার এরিয়াতে যাওয়ার পর সে হচ্ছে কাজ করবে। কাজ করার পর তারপর হচ্ছে মডারেট ভাস্কুলার এরিয়া, যেটা হচ্ছে যে মডারেট মানে ভাস্কুলারিটি এখানে কম, বাট হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন বেশি। আমাদের পুরো বডিতেই হচ্ছে যে মাসল থাকবে, বাট হচ্ছে তার খুব আস্তে আস্তে ঢুকবে, এটা হচ্ছে মাসল। এটাই হচ্ছে যে একটা জিনিস চিন্তা করেন, এই মাসলগুলোতে যখন হচ্ছে যে ভেসেলগুলো দিয়ে আস্তে আস্তে ড্রাগটা আপনি ঢুকবে, কিন্তু একটা সময় তো দেখা যাবে যে প্লাজমাতে হচ্ছে যে ঢুকতে ঢুকতে, কারণ তার ডিস্ট্রিবিউশন তো অনেক বেশি, পুরো শরীরে যদি যেতে চায় তাহলে আস্তে আস্তে একটা সময় তো প্লাজমাতে শর্টেজ পড়ে যাবে। শর্ট পড়ে গেলে তখন আমাদের কী হবে, হাইলি ভাস্কুলার যে রিজন আছে ব্রেইনের, ধরেন আপনি লিভার কিডনি আপাতত বাদ দেন, যদি ব্রেইনের মধ্যে যেই ড্রাগটা কাজ করতেছে মানে আমাদের হচ্ছে ডিপ্রেশন করতেছে, তখন কি হবে, এই প্লাজমাতে যখন হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা কমে যাবে তখন হচ্ছে ব্রেইন থেকে প্লাজমাতে আসবে, প্লাজমাতে এসে আমার মাসলে ডিস্ট্রিবিউট হবে। এটাই নামই হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন। আর লাস্টে হচ্ছে যেটা হচ্ছে ফ্যাটে হচ্ছে যে ভাস্কুলারিটি অনেক কম থাকা, অনেক মানে কম থাকার কারণে, ভাস্কুলারিটি অনেক কম থাকার কারণে এই ড্রাগটা অনেক আস্তে 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 এই ভেসেল দিয়ে হচ্ছে ফ্যাটে যাবে। এটার নাম হচ্ছে কুমুলেশন। এটা জাস্ট আমরা একটু জানার জন্য জানবো আর কি। আচ্ছা, এরপর যদি আমরা পরের পেজে চলে যাই, এখানে দেখেন বারবিচুরেটস যে গ্রুপটা আছে, অ্যামোবারবিটাল অ্যান্ড হচ্ছে ফেনোবারবিটাল ওয়ার ইউজড টু ইন্ডিউস অ্যানেস্থেশিয়া ইন দ্য লেট 1920। এটা আসলে এত জানার দরকার নাই। আপনি পরের যে দুইটা পয়েন্ট, সাবস্টিটিউশন অফ এ সালফার অ্যাটম for oxygen at position 2 and substitution of methyl group at position 1। আপনারা এটা হচ্ছে যে বেটার হয় যে আমাদের হচ্ছে যে এখন স্মিথের 7th এডিশনটাকে একটু দেখবেন, দেখলে ওইখানে খুব ভালো করে এটা হচ্ছে যে বক্স করে দেওয়া আছে। তো সেটা হচ্ছে যে একটু আমি দেখায় নিচ্ছি আপনাদেরকে। এই যে টেবিল 4.6, যেটা এখানে কোন পজিশনে কি চেঞ্জ হলে কি হবে, জাস্ট এটা একটু আপনারা অবশ্যই পড়ে নেবেন আর কি। এটা নতুন বইয়ের সাথে এই পুরান বইয়ের এটা হচ্ছে একটা ডিফারেন্স আছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা চলে যাই হচ্ছে যে থায়োপেন্টাল সোডিয়াম থেকে। এখানে আমার বেশি কিছু পড়ার দরকার নেই, পরের পেজে চলে যাই। এই টেবিলটাও আপনি ওটার সাথে পড়বেন। আচ্ছা, থায়োপেন্টাল সোডিয়াম কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে যে থায়োবারবিচুরেট গ্রুপের, যেটা আমরা হচ্ছে যে একটু আগে ক্লাসিফিকেশনে আমরা দেখেছিলাম যে ব্রড হেডিংয়ে একটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং আর একটা হচ্ছে স্লোয়ার অ্যাক্টিং যেটা দিয়ে। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড প্রেজেন্টেশন, এটা হচ্ছে মাস্ট আপনাকে এখান থেকে পুরো প্যারাটা পড়ে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। থায়োপেন্টাল সোডিয়াম দ্য সালফার অ্যানালগ of phenobarbital is a yellowish powder, মানে এটা yellowish powder and a bitter taste and a faint smell of garlic, মানে garlic smell থাকবে। টেস্ট হচ্ছে বিটার। ইট ইজ স্টোরড ইন নাইট্রোজেন টু প্রিভেন্ট কেমিক্যাল রিয়াকশন উইথ অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড, মানে এর সাথে নাইট্রোজেন দেওয়া হয় যাতে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডের সাথে সে মানে রিয়াকশন না করে। মিক্সড উইথ 6% অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট টু ইনক্রিজ দ্য সলিউবিলিটি অফ ইন ওয়াটার। ইট ইজ অ্যাভেলেবল ইন সিঙ্গেল ডোজ অফ অ্যামরফরাস। এটা দরকার নেই। তারপর হচ্ছে এটা দেখেন, এটি স্লাইটলি হাইপোটোনিক, এর পিএস হচ্ছে 10.8, এটা আমাদেরকে জানতে হবে। তারপর ফ্রেশলি প্রিপেয়ার সলিউশন মে বি কেপ্ট ফর 24 আওয়ার্স। তারপরে হচ্ছে পিকে হচ্ছে 7.6, পিএইচ অ্যান্ড পিকে এই দুইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী করে দেখেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রডিউসেস অ্যানেস্থেশিয়া ইউজুয়ালি লেস দেন 30 সেকেন্ড, মানে হচ্ছে 30 সেকেন্ডের মধ্যেই হচ্ছে যে সে হচ্ছে কাজ করতেছে। তারপরে হচ্ছে যে অলদো দেয়ার মে বি সাম ডিলে ইন পেশেন্ট উইথ এ লো কার্ডিয়াক আউটপুট, যাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুট কম, মানে পারফিউশন কম হওয়ার কারণে একটু স্লোলি কাজ করে, এই কথাটাই বলছে। এই জন্যই থায়োপেন্টাল এত দ্রুত কাজ করে বলেই এর নাম হচ্ছে আর্ম টু ব্রেইন সার্কুলেশন, মানে আপনি আর্মে হাতে দিলেন, দিতে ব্রেইনে যতক্ষণে আপনি যাবে, এই হচ্ছে যে 30 সেকেন্ডের কথাই বলছে আর কি। দেয়ার ইজ প্রগ্রেসিভ ডিপ্রেশন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনক্লুডিং স্পাইনাল কর্ড রিফ্লেক্সেস। দ্য হাইপোটোনিক অ্যাকশন অফ থায়োপেন্টাল ইজ পোটেন্ট, hypnotic action potent, but its analgesic effect is poor, মানে এটা কিন্তু কোনো অ্যানালজেসিক ইফেক্ট নাই, এটাতে হচ্ছে যে আপনার হিপনোসিস আছে হয় আর কি।
there is associated with cardiorespiratory depression. The cerebral metabolic rate is reduced, therefore secondary decrease in cerebral blood flow, cerebral blood volume, and intracranial pressure. Recovery of consciousness occur at a higher blood concentration if a large dose is given, or if the drug is injected rapidly. This has been attributed to acute tolerance but may represent only altered redistribution. রিডিস্ট্রিবিউশনটা একটু আগে আমরা কিন্তু বলে ফেলছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন একটা কথা বলেছে যে অ্যান্টানালজেসিয়া প্রপার্টি আছে। থাইফেন্টাল হ্যাজ এন অ্যান্টানালজেসিয়া প্রপার্টি। অ্যান্টি অ্যানালজেসিক প্রপার্টি মানে হচ্ছে অ্যানালজেসিক না, মানে অ্যান্টানালজেসিক প্রপার্টি ইফেক্ট অ্যান্ড রিডিউস দ্য পেইন থ্রেশহোল্ড লেভেল, মানে এটা দিলে আপনার পেইন লেভেলটা কমবে আর কি, সেটাই বলছে। দিস মে রেজাল্ট ইন রেস্টলেসনেস ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড। এটা একটু মনে রাখেন, যেটা হচ্ছে থায়োপেন্টালের সাথে থায়োপেন্টাল এবং হচ্ছে মেথোহেক্সিটাল, এই দুইজনেরই হচ্ছে অ্যান্টানালজেসিয়া প্রপার্টি আছে। থায়োপেন্টাল ইজ এ ভেরি পটেন্ট অ্যান্টিকনভালসেন্ট হিসেবে এটা হচ্ছে খুবই পটেন্ট। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি ইজ ডিপ্রেসড টু এ গ্রেটার এক্সটেন্ট দেন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। This may occur occasionally, result in bradycardia. However, it is more useful for tachycardia to develop after induction of anesthesia, partly because of baroreceptor inhibition caused by modest মানে যেটা হচ্ছে যে আমরা জানি যে ট্যাকিকার্ডিয়া করে আপনার, এই কথাটাই এখানে বলছে। মানে তারপর হচ্ছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি ইফেক্ট হচ্ছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ইজ ডিপ্রেসড অ্যান্ড পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন অকার, particularly when large doses are administered or if injection is rapid. তারপর হচ্ছে যে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়ার কথা এখানে বলছে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করে কিভাবে সেটা বলছে। এরপরে যদি আমরা পরের পেজে চলে যাই, দেখেন এখানে খুব একটা ইম্পর্টেন্ট, there is an increase in bronchial muscle tone, although frank bronchospasm is uncommon, but এখানে ল্যারিঙ্গোস্পাজম হয়, এটা একটু নিচেই বলছে। তারপরে স্কেলিটাল মাসল রিল্যাক্স করে, তারপর এই কথাটাই বলছে। তারপর হচ্ছে যে ইউট্রাস অ্যান্ড প্লাসেন্টাতে হচ্ছে যে ইউট্রাইন এটা ক্রস করে, সেটা দেয়ার ইজ এ লিটল ইফেক্ট অন রেস্টিং ইউট্রাইন টোন, বাট ইউট্রাইন কন্ডাকশন আর সাপ্রেসড অ্যাট হাই ডোজ। আপনি যখন লার্জ ডোজ দিবেন তখন হচ্ছে যে টোনটা হচ্ছে যে মানে কমে যাবে, তখন মানে হচ্ছে রিল্যাক্স করবে, সেটাই বলছে। তারপর হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশার ইজ রিডিউসড 40%, এটা বলছে। তারপরে হচ্ছে যদি আপনি হ্যাপাটো রেনাল ফাংশনে চলে যান, দ্য ফাংশন অফ দ্য লিভার অ্যান্ড কিডনিস আর ইম্পেয়ার্ড ট্রানজিয়েন্টলি আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ থায়োপেন্টাল। আচ্ছা, এরপর যদি আমরা ফার্মাকোকাইনেটিক্স পড়ি, তারপরে এখানে ধরেন 70 to 80% অফ দ্য ড্রাগ ইজ বাউন্ড টু প্রোটিন, মানে প্রোটিন বাইন্ডিং হচ্ছে যে 75 to 85%, এটাই বলছে এখানে। তারপরে হচ্ছে যে নিচে যদি এখানে যান, দেখেন reduced by malnutrition, protein binding is affected by pH and also decreased by alkalinemia, thus the concentration of free drug is increased during hyperventilation, যেটা আমরা একটু আগে প্রপার্টিস পড়তে গিয়ে পড়ে ফেলেছিলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে মেটাবলিজমটা আপনারা পড়বেন, যেখানে হচ্ছে যে অবশ্যই মাস্ট নো, যেটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে, এই কথাটা একটু জেনে রাখবেন। আচ্ছা, metabolism of thiopental causes predominantly in the liver and metabolites are excreted by the kidney. A small proportion is excreted or unchanged in the urine. The terminal elimination half-life is 11.5 hours. এই টাইমটা একটু জেনে রাখবেন। মেটাবলিজম ইজ এ জিরো অর্ডার কাইনেটিক্স, মানে হচ্ছে যে আপনি দেখেন এরপরই বলে দিছে 10 to 15%। 10 to 50% of the remaining drug is metabolized each hour. এইরকম করে প্রতি ঘন্টায় 10 to 15% হচ্ছে মেটাবলাইজ হবে। এরকম করে হচ্ছে আফটার 24 আওয়ার্স 30% ড্রাগ আপনার বডিতে থেকে যাবে, 30% বডিতে থেকে যাবে। ধরেন আজকে আপনি দিলেন 100, সাপোজ 100 মিলিগ্রাম দিলেন, আপনার 24 আওয়ার্স পরে আপনার বডিতে কিন্তু 30 মিলিগ্রাম থায়োপেন্টাল থাকবে। এরপরে 30% হচ্ছে যে আপনি ধরেন এরপরে 30% পরের দিন, এটা ফার্স্ট 24 আওয়ার্স পরে, সেকেন্ড 24 আওয়ার্স,
আপনি এখানে 9 মিলিগ্রাম অবশ্যই থায়োপেন্টাল পাবেন। এটা যে রুলসটা ফলো করে, এই জন্য এটাকে বলা হয় জিরো অর্ডার কাইনেটিক্সটাকে ফলো করে আর কি সে। আচ্ছা, thus 30% of the original dose may remain in the body at 24 hours. Consequently, a hangover effect is common. So আপনি যখন এই থায়োপেন্টালটা ড্রাগটা থাকবে তখন আপনার একটা হ্যাংওভার ইফেক্ট থাকবে। In addition, further dose of thiopental sodium within 1 to 2 days may result in accumulation, মানে হচ্ছে ফ্যাটে সে ডিপোজিট হতে থাকে, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, ডোজ হচ্ছে যে আপনারা একটু জেনে নেবেন, 4 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাব করে আমরা দিব সেটা। তারপরে হচ্ছে যে এখানে এত বেশি কিছু জানার দরকার নেই। আপনি যখন অ্যাডভার্স ইফেক্ট পড়ে যাবেন, যখন কার্ডিয়াক ডিপ্রেশন করবে, তার মানে হচ্ছে যে সে হাইপোটেনশন করে, রেসপিরেটরি ডিপ্রেশন, তারপর হচ্ছে টিস্যু নেক্রোসিস করে। লোকাল নেক্রোসিস মে ফলো পেরিভেনাস ইনজেকশন, মিডিয়ান নার্ভ এখানে ড্যামেজ হতে পারে, এটা একটু অকার আফটার এক্সট্রাভেসেশন ইন দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা। তারপর ইন্ট্রা আর্টারিয়াল ইনজেকশন আপনি যখন দিতে যাবেন ক্যানুলা দিয়ে, ইন্ট্রা আর্টারিয়াল ইনজেকশন হয়ে যেতে পারে, সেখানে আপনার হতে পারে ইনটু দ্য ব্রাকিয়াল আর্টারি অর অ্যান অ্যাবারেন্ট আলনার আর্টারি ইন দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা বাট হ্যাজ অকার্ড অকেশনালি ইন দ্য অ্যাবারেন্ট আর্টারিজ অ্যাট দ্য রিস্ট। তারপর এই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন ইন্টার আর্টারিয়াল যদি ইনজেকশন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রসিডিউরটাকে স্টপ করে দিবেন। তারপর হচ্ছে কিছু প্রসিডিউর ফলো করবেন। আপনি ধরেন যেই ইনজেকশনটা ঢুকানো আছে ওটা এভাবেই রেখে দিবেন, ওটা করার দরকার নেই। তারপর হচ্ছে ভ্যাজো ডাইলেটর কিছু আছে এখানে দেখেন, ম্যানেজমেন্ট হিসেবে এই যে বলে দিছে, দ্য নিডল শুড বি লেফট ইন দ্য আর্টারি অ্যান্ড ভ্যাজোডাইলেটর। প্যাপাভেরিন দিব আমরা, স্টিলেট গ্যাংলিয়ন অর ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক দিতে পারি। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইন্টার আর্টারিয়াল ইনজেকশন অফ থায়োপেন্টাল। তারপরে হেপারিন শুড বি গিভেন। তারপরে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট শুড বি প্রেসক্রাইবড আফটার অপারেশন। দ্য রিস্ক অফ ইস্কেমিক ড্যামেজ আফটার ইন্টারআর্টারিয়াল ইনজেকশন ইজ মাচ গ্রেটার ইন 5% সলিউশন অফ থায়োপেন্টাল সোডিয়াম। আচ্ছা, আমরা তো একটু আগে বললাম যে ল্যারিঙ্গোস্পাজম হয় বাট ব্রঙ্কোস্পাজম হয় না। অ্যালার্জিক রিয়াকশন তো যে কারো দ্বারা হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস এটা হয় না। আচ্ছা, ইন্ডিকেশন আমরা কোন কোন ক্ষেত্রে থায়োপেন্টাল ইউজ করব? অ্যাবসোলিউট ইন্ডিকেশন যদি আমরা বলি, সেটা হচ্ছে যে ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া, মেনটেনেন্স অফ অ্যানেস্থেশিয়া। তারপরে হচ্ছে আমরা তো বললাম যে এটা হচ্ছে পটেন্ট অ্যান্টিকনভালসেন্ট, সো আমরা স্ট্যাটাস এপিলেপটিকাসে ইউজ করতে পারি। তারপরে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমানোর জন্য আমরা সেটা ইউজ করতে পারি। আচ্ছা, অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন, যে কোনো ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, আপার এয়ারওয়ে বা লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, আমরা অ্যাভয়েড করব। এয়ারওয়ে অবস্ট্রাকশন পরফারিয়াতে এটা আমরা দেওয়া যাবে না। তারপর হচ্ছে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় আমরা এটা দিব না। আচ্ছা, প্রিকশনগুলো হচ্ছে যে মোটামুটি আমরা যে অ্যাডভার্স ইফেক্টগুলো পড়ে ফেলছি এখানেই চলে আসছে, আপনারা এখানে একটু রিভাইজ দিয়ে নেবেন আর কি। আচ্ছা, এরপরে এখানে মানে এটাই হচ্ছে যে মানে কোন কোন ক্ষেত্রে আপনি দিতে হলো আপনাকে কশাসলি দিতে হবে, জাস্ট এই কন্ডিশনগুলো একটু বলছে। আচ্ছা, মেথোহেক্সিটাল যদি আমরা পড়তে যাই, মেথোহেক্সিটাল পড়তে গেলে আমাদের হচ্ছে যে থায়োপেন্টালের অনেক কিছুই আমাদের থেকেই পড়া হয়ে যায়। সো আপনি হচ্ছে মেথোহেক্সিটাল থেকে বেশি কিছু না, জাস্ট একটা দুইটা ইনফরমেশন একসাথে জেনে নেবেন। যে ধরেন এখানে হচ্ছে যে পিএসপিকে জানবেন একদম প্রথমেই, এই ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে গিয়ে। তারপর হচ্ছে যে অ্যান্টানালজেসিয়ার ক্ষেত্রে কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে থায়োপেন্টালের সাথে মেথোহেক্সিটালও অ্যান্টানালজেসিয়া প্রপার্টি আছে। আর এখানে দেখেন একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে, এপিলেপটিক ফর্ম অ্যাক্টিভিটি অন ইইজি ইন এপিলেপটিক সাবজেক্ট, মানে হচ্ছে এই মেথোহেক্সিটাল দিলে এপিলেপসি হতে পারে, জাস্ট এটা একটা মানে আপনি অ্যাডভার্স ইফেক্ট একটু জেনে রাখেন। আর হচ্ছে এখানে আর কিছু নয়, প্রিকশনটাও একটু দেখে নেন। প্রিকশনটা দেখে নেন যে এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটু প্রিকশন মেনটেন করতে হবে। সো আমাদের কিন্তু থায়োপেন্টাল এবং মেথোহেক্সিটাল থেকে মোটামুটি পড়া হয়ে গেল। তো আমাদের হচ্ছে যে থায়োপেন্টালটা আমাদের দেশে খুব কমনলি ইউজ হয়, থায়োপেন্টাল, প্রোপোফল এবং ক্যাটামিন। কিন্তু ইন্টারমিডিয়েট আগে ইউজ হতো, তবে ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেন আসে, বাট মেথোহেক্সিটাল থেকে খুব মানে এত কোশ্চেন আসে না আর কি। আচ্ছা, এরপর আমরা চলে যাই, এতক্ষণ তো আমরা বারবিচুরেট গ্রুপ নিয়ে পড়লাম, এখন নন বারবিচুরেট গ্রুপের মধ্যে হচ্ছে প্রোপোফল। দ্য প্রোপোফলের স্ট্রাকচারটা একটু পড়বেন, 2,6-ডাইআইসোপ্রোপাইল ফেনল, দ্য ফেনল ডেরিভেটিভস। তারপরে হচ্ছে যে এর মলিকুলার ওয়েট হচ্ছে 178 ডাল্টন, এটা একটু পড়বেন। Propofol is extremely lipid soluble but almost insoluble in water. The drug was formulated initially in cremophore EL
However, several other drugs formulated in the solubilizing agents were associated with release of histamine and an unacceptably high incidence of anaphylactoid reactions. এত কিছু না, আপনি হচ্ছে এখানে হচ্ছে এটার কম্পোজিশনটা একটু দেখে নেবেন, যে এখানে দেখেন হোয়াইট অ্যাকোয়াস ইমালশন কন্টেনিং সয়াবিন অয়েল অ্যান্ড পিউরিফাইড এগ ফসফেটাইড, এটা একটু দেখে নেবেন আর কি। আচ্ছা, ফার্মাকোলজি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আচ্ছা, এখানে আমাদের পিএস জানতে হবে। এটা হচ্ছে প্রোপোফলের পিএস এন্ড পিকে, যেটা বইয়ে নাই, আপনার একটু ইনফরমেশনটা দিয়ে নিয়ে রাখেন আর কি। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে যে আপনার অ্যানেস্থেশিয়া ইজ ইনডিউসড উইদিন 20 to 40 সেকেন্ড, মানে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনাকে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করে ফেলবে। তারপর হচ্ছে যে লস অফ ভার্বাল কন্ট্যাক্ট ইজ বেটার এন্ড পয়েন্ট। তারপর হচ্ছে ইজিতে কি চেঞ্জ পাবো, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার এখানে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে ইন হেলদি পেশেন্ট আর্টেরিয়াল প্রেশার ডিক্রিজেস টু এ গ্রেটার ডিগ্রি আফটার ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া উইথ প্রোপোফল দেন উইথ থায়োপেন্টাল। দ্য রিডাকশন রেজাল্টস প্রিডমিনেন্টলি ফ্রম ভ্যাজোডাইলিটেশন। তারপর ইন সাম পেশেন্ট লার্জ ডিগ্রি, মানে মোর দেন 40% হচ্ছে যে ব্লাড প্রেশারটা কম হয়। দ্য ডিগ্রি অফ হাইপোটেনশন ইজ substantially reduced by decreasing the rate of administration of drug and by appreciation of the kinetics of transfer from blood to brain. আচ্ছা, একদম লাস্টে চলে যান, প্রোপোফল কজেস ব্র্যাডিকার্ডিয়া। যদি আপনার স্টেম আসে যে সাইনাস ট্র্যাকিকার্ডিয়া করে, অবশ্যই আপনি সেটাও অবশ্যই ট্রু দিবেন, এতে কোনো ভুল হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেমে যান, আপনার সেই আগের মতোই হচ্ছে যে সে রেসপিরেটরি ডিপ্রেশন করে। আপনার ইন্ডাকশন অ্যাপনিয়া অকার মোর কমনলি। তারপরে হচ্ছে যে টাইডাল ভলিউম ইজ লোয়ার অ্যান্ড রেসপিরেটরি রেট হায়ার দ্যান ইন দ্য কনশাস স্টেট। তারপর হচ্ছে যে প্রোপোফল হ্যাজ নো ইফেক্ট অন ব্রঙ্কিয়াল মাসল টোন অ্যান্ড ল্যারিঙ্গোস্পাজম ইজ পার্টিকুলারলি আনকমন, যেটা আমরা থায়োপেন্টালে পেয়েছিলাম। আচ্ছা, স্কেলেটাল মাসল হচ্ছে যদি মাসল টোনটা হচ্ছে কমায় দিবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে হচ্ছে যে আমরা কিন্তু প্রোপোফলে পড়েছিলাম যে 5HT রিসেপ্টরের উপর কাজ করে, সো এটা অ্যান্টি এমিটেক্স হিসেবে কাজ করে আর কি। তারপরে হচ্ছে ইউট্রাসে এটা হচ্ছে যে প্লাসেন্টা ক্রস করে। তারপরে হচ্ছে হ্যাপাটোরেনাল, আপনি এটা পড়ে নেবেন। এন্ডোক্রাইনে হচ্ছে যে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি করে। তারপরে হচ্ছে যে ফার্মাকোকাইনেটিক্সটা অবশ্যই এটা পড়বেন। দেখেন is in common with other anesthetic agents, propofol is distributed rapidly and blood concentration decline exponentially. তারপরে হচ্ছে যে the drug is metabolized only in the liver and it is believed that extrahepatic metabolic site, মানে হচ্ছে যে আপনার লিভার ছাড়া অন্য একটা মেটাবলিক সাইট আছে যেখানে হচ্ছে যে এটা মেটাবলিজম হয়। The kidney excrete the metabolites of propofol, mainly glucuronides. Only 0.3% of the administered dose of propofol is excreted unchanged. The terminal elimination half life টা আপনারা এখানে দেখবেন। তারপর হচ্ছে ইফেক্টিভ হাফ লাইফ টাইম হচ্ছে 30 to 60 মিনিট, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, প্রোটিন বাইন্ডিং তো যেটা হচ্ছে যে প্রোপোফলের হচ্ছে 96%, থায়োপেন্টাল হচ্ছে 75 to 85%। আর সবচেয়ে কম হচ্ছে ক্যাটামিনের হচ্ছে মনে হয় ক্যাটামিনের প্রোটিন বাইন্ডিংটা হচ্ছে অনেক কম। আচ্ছা, এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, ডোজেস তো আমাদের আসলে এরকম পড়তে হবে না। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টে যদি আমি চলে যাই, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন, যেটা আমরা কমনলি জানি। তারপরে হচ্ছে যে রেসপিরেটরি ডিপ্রেশন, তারপরে এক্সাইটেটরি ফেনোমেনা। আচ্ছা, এক্সাইটেটরি এবং হচ্ছে ইমার্জেন্স, আপনি হচ্ছে যে এক্সাইটেটরি ফেনোমেনা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে দেখবেন যে পেশেন্টগুলো হচ্ছে একটু রেস্টলেস হয়ে যায়, সেটাই হচ্ছে এক্সাইটেটরি ফেনোমেনা। তো এক্সাইটেটরি ফেনোমেনা হচ্ছে যে ইউজুয়ালি প্রোপোফল, ইটোমিডেট, মেথোএক্সিটাল এবং হচ্ছে ক্যাটামিন সবাই করে।
আর ইমার্জেন্স ফেনোমেনাটা হচ্ছে যে আপনি পেশেন্ট একটা রিভার্স করার পরেও ধরেন এই ড্রাগটার একটা কিছু ইফেক্ট থাকে যায়, সেই ইফেক্টটা থাকার জন্য দেখবেন যে পেশেন্টের কিছু নাইটমেয়ার হয়। মানে এটা হচ্ছে আফটার এক্সটিউবেশনের পরে যদি কোনো নাইটমেয়ার বা কোনো সমস্যা হয়, সেটাই হচ্ছে যে ইমার্জেন্স ফেনোমেনাটা অনলি ক্যাটামিনের হয়। এই বইটাতে হচ্ছে যে আমাদের স্মিথ 6th এডিশনে এটা 2 জায়গায় 2 ইনফরমেশন আছে। তবে আপনি মাথায় রাখেন যে ক্যাটামিন দিয়ে হচ্ছে যে দুইটাই হয়, এক্সাইটোটরি এবং ইমার্জেন্স। তবে হচ্ছে যে অনলি ইমার্জেন্স শুধু ক্যাটামিন দিয়ে হয়। ইটোমিডিয়েটের কথা এই বইয়ে কোনো এক জায়গায় আছে, আপনারা ওইটা এই ইনফরমেশনটা কালেক্ট করার দরকার নেই। আচ্ছা, পেইন অন ইনজেকশনটা হচ্ছে যে আমরা মানে কেন হয়, কারণ হচ্ছে এখানে এগ ফসফাটাইড, সয়াবিন অয়েল এইসব কম্পোজিশন থাকে, এই জন্য হচ্ছে যে আপনার পেইন হয়। তো এইটা আমরা পেইনটা কমানোর জন্য আমরা হচ্ছে যে কয়েকটা মেজার নিতে পারি। আমরা যদি কোনো লার্জ ভেইন, তারপর হচ্ছে যদি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, তারপর হচ্ছে লো কনসেন্ট্রেশনে আমরা যদি পেইন মানে প্রোপোফল দেওয়ার সাথে যদি আমরা লার্জ ভেইনে দেই low concentration with local anesthesia, লাইভ পুরো এটা হচ্ছে যে মানে আপনার চেইনের কোনো চেঞ্জ করে ফেলা, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডটাকে চেঞ্জ করা সেটা। আর হতে পারে আপনার ধরেন এখানে অ্যালার্জিক রিয়াকশন, যে কোনো আইভি অ্যানেস্থেটিক এজেন্ট দিলে তো আপনার অ্যালার্জিক রিয়াকশন হতেই পারে, সেটার কথা এখানে বলা আছে। আচ্ছা, ইন্ডিকেশন আপনার কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া, তারপর হচ্ছে মেনটেনেন্স, তারপর হচ্ছে আপনার হচ্ছে সিডেশন, তারপর হচ্ছে আমরা আইসিইউতে ইউজুয়ালি ইউজ করতে পারি। তারপরে খুব কমনলি একটা যেটা আমরা ইউজ করি টিভা, সেটা ইউজ করতে পারি। আচ্ছা, অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন যদি আমরা বলি, অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন যেটা হচ্ছে যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে আমরা দিতে পারবো না, সেটা বোথ আপার এয়ারওয়ে অ্যান্ড লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আর একটা কথা এখানে বলছে দেখেন, প্রোপোফল ইনফিউশন সিনড্রোম সেটা হয় কি, আমাদের ধরেন আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়ে হচ্ছে আমার এসাইল কোয়ে ডিহাইড্রোজেনের মাধ্যমে এসিটাইল কোয়ে হয়। এসিটাইল কোয়েটা পরবর্তীতে হচ্ছে আমাদের টিসিএল সাইকেলে গিয়ে আমাদের এটিপি প্রোডাকশন হয়। তো আমরা যখন প্রোপোফলটা অনেক দিন ধরে দেবো, এটা তো আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড আছে, এই ফ্যাটি অ্যাসিডটা অনেক নর্মালি প্রোপোফল অনেক দিন ধরে ইউজ করলে এসাইল কোয়ে ডিহাইড্রোজেনের যে এনজাইমটা আছে তাকে সে ইনহিবিট করবে। সো আমাদের ইনহিবিট করলে এসিটাইল কোয়ে হবে না। এসিটাইল কোয়ে যদি না হয় তার মানে হচ্ছে আমার এটিপি প্রোডাকশন হচ্ছে না। এটিপি প্রোডাকশন না হওয়া মানে হচ্ছে যে আমার হচ্ছে এখানে তখন হচ্ছে বিভিন্ন কন্ডিশন, যেমন হচ্ছে যে মাসেল ব্রেকডাউন হয়, রেবডোমাইলোসিস হয়, অ্যাসিডোসিস হয়, এরকম আর কি বিভিন্ন কন্ডিশন হয়, প্রোপোফল ইনফিউশন সিনড্রোম হয়। আচ্ছা, তারপরে আমরা এই তো প্রোপোফল পড়ে ফেললাম। এরপর আমরা যদি ইটোমিডিয়েটে চলে যাই, ইটোমিডিয়েটের আমরা হচ্ছে যে এটা খুব ভালো একটা ড্রাগ। এটা হচ্ছে আমাদের দেশে আগে খুব ইউজ হতো, এখন হচ্ছে এই ড্রাগটা আসলে এত অ্যাভেলেবেল না। আমাদের হচ্ছে যে আচ্ছা, এর আমরা হচ্ছে যে কেমিক্যাল প্রপার্টিজ ফিজিক্যাল প্রপার্টিজগুলো আমরা একটু পড়ে নিব। ইট ইজ সলিউবল বাট আনস্টেবল ইন ওয়াটার। ইট ইজ প্রেজেন্টেড অ্যাজ এ ক্লিয়ার অ্যাকোয়া সলিউশন কন্টেনিং 35% প্রোপিলিন গ্লাইকল। এই জিনিসটা দেওয়াতেই হচ্ছে যে আমাদের দেখা যায় অনেক পেইন হয় আর কি। আচ্ছা, এর পিএসপিকে পড়ে ফেলবো। তারপরে হচ্ছে যে আমরা ফার্মাকোলজি পড়বো। ফার্মাকোলজি হচ্ছে যে তার হচ্ছে যে আপনি নিচের প্যারাতে চলে যান, দেখুন ইটোমিডিয়েট ইনহিবিটস দ্য 11 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম ইনভলভ ইন অ্যাড্রেনাল কর্টিসল সিনথেসিস। মানে হচ্ছে যে ইটোমিডিয়েটটা হচ্ছে যে 11 বিটা হাইড্রোক্সিলেজটাকে ইনহিবিট করে, তার ফলে হচ্ছে যে আমার কর্টিসল সিনথেসিস হবে না। তারপরে এরপরে আবার দেখেন ইজ as at much higher dose adrenal alpha beta hydroxylase সে এটাকেও ইনহিবিট করে, তখন হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন সিনথেসিসটা ইনহিবিট করে। সো এই জন্য হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিতে আমাদের হচ্ছে ইটোমিডিয়েট আমরা ইউজ করি না আর কি, করবো না আর কি। আর তারপরে হচ্ছে যে তার মানে হচ্ছে ইনফেকশন হওয়ার ভালো চান্স থাকবে আর কি। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স আমরা পড়ে নিব। এখানে প্রোটিন বাইন্ডিং দেখেন 76% বলে দেওয়া আছে, 76% প্রোটিন। তারপর হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ আছে, তারপর হচ্ছে হাফ লাইফ আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে এস্টার দ্বারা হাইড্রোলাইসিস হয়। ইট ইজ মেইনলি বাই এস্টার হাইড্রোলাইসিস। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। তারপর অ্যাডভার্স ইফেক্ট পড়তে গিয়ে আপনি আগেরগুলোর মতোই সবই এক্সাইটেটরি, পেইন অন ইনজেকশন, তারপরে
পেইন অন ইনজেকশন, নশা, ভমিটিং, ইমার্জেন্স ফেনোমেনা, তারপর হচ্ছে যে এই যে ভেনাস থ্রম্বোসিস, এই জিনিসটা একটু পড়বেন। এইখান থেকে খুব কমন যে আপনার পরীক্ষা আসে যে সবচেয়ে বেশি ধরেন কোন ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস ইউজ করলে হচ্ছে আপনার ভেনাস থ্রম্বোসিস হয়, যেটা হচ্ছে যে ইটোমিডেট। আচ্ছা, ইন্ডিকেশন সেম আগের মতোই, যে হচ্ছে যে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার ধরেন ইন্ডাকশন, মেনটেনেন্স, এভাবে বুঝবেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশনগুলো আগের মতোই, এয়ারওয়ে, তারপর পরফাইরিয়া, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, লং টার্ম ইনফিউশন ইন আইসিইউ, কারণ ওইখানে দেখা যায় যে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ওইসব পেশেন্টগুলো এমনিই থাকে হচ্ছে যে পেশেন্টগুলোর দেখা যায় যে হচ্ছে যে এমনি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, আরও যদি আমরা এটা ইউজ করি সেটা আরও বেশি অ্যাগ্রাভেট করবে, সো আমরা এটা দিতে পারবো না। আচ্ছা, ক্যাটামিন নিয়ে আমাদের অবশ্যই পড়তে হবে। এখান থেকে খুব কমনলি ধরেন কোশ্চেন আসেই, যে একটা কোশ্চেন আসে যে এরকম একটা পেশেন্ট আপনার কাছে আসলো যে হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, পেশেন্টটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কাছে ইমার্জেন্সিতে আসছে, এখন হচ্ছে ইমার্জেন্সি ওটি করতে হবে, তো আপনি হচ্ছে কোন ইন্ডাকশন এজেন্টসটা ইউজ করবেন, তো সেটা হচ্ছে আমরা ক্যাটামিন ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে দিস ইজ এ ফ্যানসাইক্লিডিন ডেরিভেটিভস, তারপর হচ্ছে যে প্রডিউস ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া করে, যেটা হচ্ছে যে আচ্ছা, নর্মালি অ্যানেস্থেটিক এজেন্টস হচ্ছে যে কী করে, আমাদের সেরেব্রাল কর্টেক্সকে ডিপ্রেস করে, বাট হচ্ছে ক্যাটামিন কিন্তু আমাদের সেরেব্রাল কর্টেক্সকে ডিপ্রেশন করে না, কারণ কোনো একটা সেন্সরি স্টিমুলেশন আমি যখন দিব তখন সেটা স্পাইনাল কর্ড দিয়ে অ্যাসেন্ডিং লিম্ব হয়ে আপনার হচ্ছে আমাদের থার্ড অর্ডার নিউরন দিয়ে হচ্ছে ধরেন নিউরন দিয়ে কর্টেক্সে যাবে আর কি, কিন্তু আমাদের হচ্ছে হাইপোথ্যালামাস থেকে কর্টেক্সে যাওয়াটার রাস্তাটাকেই হচ্ছে ক্যাটামিন বন্ধ করে দেয়। এই জন্য এই টার্মটাকে বলা হয় ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া করেই হচ্ছে যে আপনার ক্যাটামিন। আচ্ছা, ক্যাটামিনের ফিজিক্যাল প্রপার্টিসটা আমরা পড়বো। সলিউবল ইন ওয়াটার অ্যান্ড প্রেজেন্টেড সলিউশন, ইট ইজ আইসোটোনিক, তারপর হচ্ছে পিএসপিকে পড়ে ফেলবো। আচ্ছা, তারপর হচ্ছে ফার্মাকোলজি, পরের পেজে হচ্ছে ফার্মাকোলজি আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে যে ক্যাটামিন ইজ এক্সট্রিমলি লিপিড সলিউবল, তারপর হচ্ছে যে 30 to 60 সেকেন্ড লাগে, তারপর হচ্ছে যে প্রডিউসেস আনকনশাসনেস ফর 10 to 15 minutes. Ketamine is also effective within 3 to 4 minutes after IM injection, has a duration of action of 15 to 25 minutes. It is a potent somatic analgesic. It is a potent somatic analgesic. দেখেন এটা হচ্ছে potent hypnotic, and এটা একটা hypnotic এবং হচ্ছে analgesic at a sub anesthetic blood concentration. Amnesia often persists for up to 1 hour after recovery of consciousness. Induction of anesthesia is smooth but emergence delirium may occur, যেটা আমি একটু আগে বলেছিলাম emergence হয় আর কি, with restlessness, disorientation and agitation. Vivid and often unpleasant nightmares or hallucination may occur during recovery. হয় এটা হচ্ছে ইউজুয়ালি কাদের হয়, আপনি ধরেন এই যে চিলড্রেন অ্যান্ড নাইটমেয়ার্স আর রিপোর্টেড লেস কমনলি বাই চিলড্রেন অ্যান্ড এল্ডারলি পেশেন্ট, এটা মোর কমনলি হয় হচ্ছে ইয়াঙ্গার এজে, জাস্ট এটা একটু জানেন। আচ্ছা, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যদি আমরা চলে যাই, কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে যে আর্টারিয়াল প্রেশার হচ্ছে যে ইনক্রিজ করবে 25%, হার্ট রেট ফর 20% রাইজ করবে, কার্ডিয়াক আউটপুট মে ইনক্রিজ অ্যান্ড মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন ইনক্রিজেস। দ্য পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট মে বি রিলেটেড টু ইনক্রিজ ক্যালসিয়াম ইনফ্লাক্স মেডিটেড বাই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা, এই যে আর্টারিয়াল প্রেশার ইনক্রিজ করবে এবং হার্ট রেট দুইটাই বাড়াবে, কার্ডিয়াক আউটপুট মে ইনক্রিজ অ্যান্ড মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন বাড়ানোর জন্য ওই যে আমি যেটা বললাম যে একটা পেশেন্ট আপনার ইমার্জেন্সিতে আসলে আপনি কোন ইন্ডাকশন অ্যানেস্থেটিক এজেন্ট দেবো, এই যে এটা দেবো। আচ্ছা, দেয়ার ইজ ইনক্রিজ মায়োকার্ডিয়াল সেন্সিটিভিটি টু অ্যাড্রেনালিনস, তারপর সিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ দ্য পেরিফেরাল সার্কুলেশন ইজ ডিক্রিজড, এটা। তারপর হচ্ছে রেসপিরেটরি ট্রানজিয়েন্ট অ্যাপনিয়া মে অকার, স্বাভাবিক, এটা হচ্ছে যে যেহেতু ডিপ্রেশন করে সো অ্যাপনিয়া হবে। তারপরে হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল এবং রেজিঞ্জিয়াল রিফ্লেক্স and a potent airway is maintained well in comparison with other IV anesthetic agents, মানে এবং ল্যারিঞ্জিয়াল এবং ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স গুলো হচ্ছে যে আপনার ওয়েল মেনটেন্ড হয়, এগুলোকে আপনার কিছুই করে না। তো এই জন্য আমরা দেখা যায় যে কোনো মাস ক্যাজুয়ালিটি বা হচ্ছে আউট পেশেন্ট যে কোনো জায়গায় আপনার হচ্ছে ফ্যারিংস এবং ল্যারিংসের কোনো ম্যানিপুলেশন লাগে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা এই ক্যাটামিন ইউজ করতে পারি আর কি। আর এটা হচ্ছে একটা পোটেন্ট ব্রঙ্কোডাইলেটর। আচ্ছা, স্কেলেটাল মাসলে হচ্ছে মাসলটা ইউজুয়ালি ইনক্রিজড হয়, সবার হচ্ছে যে কমে, বাট এই ক্ষেত্রে হচ্ছে বাড়ে আর কি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে হচ্ছে যে স্যালাইভেশন হবে, তারপরে ইউট্রাস ক্রস করে, আই হচ্ছে ইন্ট্রাকুলার প্রেশার বাড়ায় দেয়। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স, আচ্ছা, প্রোটিন বাইন্ডিং অনলি 12%, এই যে এটাই তখন বলতেছিলাম। তারপরে হচ্ছে যে the initial peak concentration after IV injection decreased as the drug is distributed, but this occur more slowly than with other
anesthetic agents, metabolism occurs predominantly in the liver by demethylation and hydroxylation of the approximately 80% of the injected load is excreted renally as glucuronides. Only 2.5% is excreted unchanged. The elimination half-life 2.5 hours. এটা একটু দেখে নেবেন। তারপর ডোজটা আপনারা দেখে নেবেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড হচ্ছে যে এই এখানে হচ্ছে যে 2টা আর এই পাশে 4টা এইগুলো। তারপর ইন্ডিকেশনটা অবশ্যই মাস্ট বি নো, আমাদের জানতেই হবে, এখান থেকে মাস্ট পরীক্ষা আসবেই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন এবং প্রিকশনগুলো যদি আমরা জেনে নিই, ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় এখান থেকে আমরা কোশ্চেন পাবোই। আচ্ছা, এবার যদি এই চ্যাপ্টারটাকে আপনি সামারাইজ করতে চান, এই চ্যাপ্টারের উপরে দেখেন একটা ওই যে টেবিল যেটা আছে, আপনি পুরো চ্যাপ্টারে এভাবে পড়বেন। পড়ার পরে হচ্ছে আপনি এই যে টেবিল 3.1 যেটা, এটা হচ্ছে যে পরীক্ষার দিন সকালবেলা জাস্ট এক নজর দেখে যাবেন। এই যে এটা আপনার একদম থায়োপেন্টাল মেথোহেক্সিটাল প্রোফল ক্যাটামিন ইটোমিটার একদম এখানে কোনটা কি করে, পিএসপিকে আপনি একটু নিজের মতো করে লিখে নেবেন। আবার হচ্ছে এক্সাইটেটরি এবং ইমার্জেন্স ফেনোমেনা কোনটা করে কোনটা করে না, জাস্ট এটা একটু লিখে নেবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচারের হচ্ছে আরেকটা পার্ট যেটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, সেটা আমরা পড়বো। সেটা আমরা ফলো করব হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেসিয়ার 5th এডিশন যে বইটা, তার হচ্ছে যে 657 বা 58 নম্বর পেজে আছে, 658 নম্বর পেজে আছে। এই বইটাতে কম্পারেটিভলি ইজি করে দেওয়া আছে, সো আমরা হচ্ছে এই জন্য এই বইটাকে আমরা ফলো করব। আচ্ছা, ফার্স্ট আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আর হচ্ছে কম্প্রাইজ এ হাইড্রোফিলিক টার্সিয়ারি অ্যামাইন গ্রুপ লিঙ্ক টু এ লাইপোফিলিক, মানে হচ্ছে ওয়াটার সলিউবল টার্সিয়ারি অ্যামাইন গ্রুপ লিঙ্ক টু এ লিপিড সলিউবল অ্যারোমেটিক গ্রুপ। জাস্ট এটা একটু জেনে রাখেন। তারপরে হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আর উইক বেসেস, খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। তারপর হচ্ছে যে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ অনলি দ্য নন আয়োনাইজড ড্রাগ passes through the membrane. Non-ionized মানে হচ্ছে lipid soluble drug, yet it is only the ionized drug this is active. A small change in pH have marked effect on the proportion of drug that is ionized and therefore markedly influence the effect. আচ্ছা, mechanism of action যেটা আছে সেটা, আচ্ছা আমি 5টা পয়েন্ট আগে একটু পড়ি, তারপর হচ্ছে যে আপনাদের সাথে আমি ছবি বোর্ডে দেখাচ্ছি। The pK of lidocaine is 7.9, so extracellularly 24% is in the non-ionized state and 76% in the ionized state. The non-ionized drug is therefore relatively lipophilic and it passes passively down the concentration gradient through the membrane into the cell. Intercellularly, pH is about 7.1 and this shifts the balance of ionization of the intercellular portion of drug towards the ionized state 86%. The ionized drug attracted by the negative charge of membrane protein then passes into the open ion channel. The channel remains open but is blocked to further transmission of sodium. আচ্ছা, আমরা হচ্ছে যে এই 5টা মেকানিজম তো পড়লাম। আপনি নর্মালি একটা জিনিস দেখেন, আপনি ধরেন এটা হচ্ছে যে আমাদের প্রিজারভেটিভ লোকাল অ্যানেস্থেসিয়া, এখানে তো আমরা হচ্ছে যে এটা অ্যাসিড মিডিয়াতে আমরা হচ্ছে যে লোকাল অ্যানেস্থেসিয়াটা হচ্ছে যে পিএস 6.1 হচ্ছে যে আমরা প্রিজার্ভ করি। এখানে পিএস হচ্ছে আমরা ধরলাম 6.1, তো এখানে পিএস অ্যাসিডিক মানে হচ্ছে এটা হচ্ছে হাইড্রোক্লোরাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো তাহলে কি হলো, লোকাল অ্যানেস্থেসিয়া হাইড্রোজেন আয়ন। এটা হচ্ছে 99% এই আয়োনাইজড পোর্শন থাকে। এই আয়োনাইজড পোর্শনটাই হচ্ছে যে আপনি হচ্ছে যে আমরা যখন দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বডিতে গেল, মানে ব্লাডে যাচ্ছে, এরপর ব্লাডে গেল। এখন ব্লাডে আমার পিএইচ হচ্ছে 7.4, এখানে অ্যাসিডিক, এখানে কিন্তু 7.4। এখানে এসে এই লোকাল অ্যানেস্থেসিয়া যে আয়োনাইজড যে লোকাল অ্যানেস্থেসিয়া, আমাদের ব্লাডে তো আমরা জানি যে অনেক বেসিক মিডিয়া আছে। তো একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের সাথে সে বাইন্ড করলো, বাইন্ড করে কি করলো, এই লোকাল অ্যানেস্থেসিয়া তখন হচ্ছে যে 76%
আয়োনাইজড, আর 24% নন আয়োনাইজড। নন আয়োনাইজড মানেই হচ্ছে আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে লিপিড সলিউবল। এটাই কি করে তখন হচ্ছে যে আমাদের এই স্পেসিফিক যে টিস্যুতে আমরা কাজ করানো, ধরেন আপনার হাতে কেটে গেছে, এখানে কাজ করবে, তখন এটা আমার এই টিস্যুর মধ্যে ঢুকলো। এটা হচ্ছে যে 1 নাম্বার স্টেপ, ব্লাডে 2। এখন আমার 3 নাম্বার স্টেপে চলে গেলাম, সে টিস্যুতে ঢুকলো। টিস্যু হচ্ছে যে আমার এখানে পিএস হচ্ছে যে 7.1, মানে এটাও একটা অ্যাসিডিক কন্ডিশন। এখানে এসে আবার কি করবে, এই লোকাল অ্যানেস্থেসিয়া আবার এই অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলো। এখানে হচ্ছে 86% আয়োনাইজড, 14% নন আয়োনাইজড। এই আয়োনাইজড যে পোর্শনটা, সেটাই কি করে আমাদের ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলের উপর কাজ করে। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের উপর কাজ করে ফার্দার ট্রান্সমিশন হতে দিবে না। এটাই হচ্ছে যে আমাদের লোকাল অ্যানেস্থেসিয়ার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, কীভাবে সে কাজ করে। এটাই আপনার সুন্দর করে আমাদের এখানে এই ছবিতে দেওয়া আছে, ঠিক আছে। আর ওখানে 5টা পয়েন্টে এই কথাগুলো এখানে বলছে আর কি, ঠিক আছে। আপনারা এটা একটু দেখে নেবেন। তারপর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অ্যাক্টিভিটি, যেটি মলিকুলার ওয়েট ইটসেলফ ডাজ নট আপনার ইনক্রিজ। মলিকুলার ওয়েট যত বেশি হবে তার হচ্ছে যে লিপিড সলিউবিলিটি তত বেশি হবে। তারপর হচ্ছে লিপিড সলিউবিলিটি যত বেশি হবে তার মানে তার পটেন্সি তত বেশি হবে। পিকে দেখেন, লোয়ার দ্য লোয়ার দ্য ডিগ্রি অফ আয়োনাইজেশন, মানে যার পিকে হচ্ছে বডি পিএসের যত কাছাকাছি সে হচ্ছে যে তত দ্রুত কাজ করবে। জাস্ট এই কথাটা এখানে বলছে। পিএসও সেম। তারপরে হচ্ছে এখানে দেখেন প্রোটিন বাইন্ডিং, দ্য ডিগ্রি অফ প্রোটিন বাইন্ডিং রিফ্লেক্টস, মানে যার প্রোটিন বাইন্ডিং যত বেশি হবে, মানে যার স্টোরেজ ফর্মটা যত বেশি হবে সে তত বেশি সময় নিয়ে কাজ করে, এই কথাটাই বলছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে এই বক্সটা আপনারা একটু পড়ে নেবেন। এখানে দেখেন মলিকুলার ওয়েট দেওয়া আছে, তারপর হচ্ছে পিকে দেওয়া আছে। এখানে আপনারা পড়বেন হচ্ছে বুপিভাকিন, লিডোকেন, বুপিভাকিনের সাথে রোপিভাকিন, লিডোকেনের সাথে হচ্ছে প্রিলোকেন, এই 4টাই পড়বেন। নিচেরটা পড়বেন, নিচের পোর্শনটা, এই পোর্শনটা, উপরেরটা পড়ার দরকার নেই আর কি। তারপর হচ্ছে পার্টিশন কোএফিশিয়েন্ট পড়বেন, প্রোটিন বাইন্ডিং পড়বেন, অনসেট, এটা খুব সহজ, আপনারা পারবেন। এখানে শুধু এক্সট্রা একটা পড়ে নেবেন, সেটা হচ্ছে যে অক্টানল পার্টিশন কোএফিশিয়েন্ট। এটা আমি একটু লিখে দিচ্ছি। আশা করি আপনারা মেকানিজম অ্যাকশনটা খুব বুঝতে পারছেন। প্রিলোকেন, এটা একটু আপনারা বইয়ের মধ্যে আপনারা লিখে নেবেন আর কি। আচ্ছা, এরপরে পেজে আমরা চলে যাই। ক্লিনিক্যাল ইফেক্টস অ্যান্ড টক্সিসিটি, যদি অ্যামিথোকেন একটু পড়বেন। অ্যামিথোকেন, ইট ইজ অ্যাভেলেবল অ্যাজ এ জেল 4% ফর লোকাল অ্যানেস্থেসিয়া অফ দ্য স্কিন বিফোর ইন্ট্রাভাস্কুলার ক্যানুলেশন। তারপর হচ্ছে মোড ডাইলেট সলিউশন 0.5% অ্যান্ড 1% আর অ্যাভেলেবল ফর টপিক্যাল অ্যানেস্থেসিয়া ফর দ্য কনজাংটিভাইটিস। অ্যামিথোকেন ইজ potent and readily absorbed, but in common with other standard local anesthetic it may cause hypersensitivity. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যামাইড অ্যান্ড এস্টার্স, আপনি চিনবেন কিভাবে? অ্যামাইডস হচ্ছে যে যে নামগুলোর পরে মধ্যে দেখবেন যে 2টা আই থাকবে,
যেমন হচ্ছে বুপিভাকিন, BUPI একটা আই, তারপর হচ্ছে কেইনের CAINE আই, এখানে দুইটা আই আছে, তার মানে হচ্ছে এগুলো অ্যামাইডস, আর এস্টার্সে হচ্ছে অনলি একটা আই আছে। এটা সহজে একটু চেনার উপায় আর কি। আচ্ছা, এটা হচ্ছে অ্যামিথোকেইন পড়লেন। তারপর হচ্ছে কোকেইন পড়বেন। কোকেইন ইজ এ ন্যাচারালি অকারিং এস্টার derived from benzoic acid and extracted from the leaves of Erythroxylum coca। এটা একটু পড়বেন। ইট কজেস মার্কড sympathomimetic activity and arrhythmia আর এ ডেফিনেটিভ রিস্ক, এটা পড়লে। আচ্ছা, পরে হচ্ছে এটা আমরা একটু এস্টার্স পড়লাম, এবার হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ লোকাল অ্যানেস্থেটিক্সগুলো একটু দেখি। বুপিভাকেন আপনি যখন ওইটাকে আগে যে চার্টটা দেখালাম, যেটা হচ্ছে যে 33.3, যেটা এটা পড়ে ফেললে এখান থেকে অনেক ইনফরমেশান আপনার পড়া হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এটা আপনি কোন কোন ক্ষেত্রে যেমন হচ্ছে যে এটার ভিতরে একটু পড়বেন। তারপর হচ্ছে অ্যাভয়েড বুপিভাকিন ফর ইন্টারভেনাস রিজিওনাল অ্যানেস্থেশিয়া, অ্যাভয়েড 0.75% বুপিভাকিন, লিমিট ডোজ 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তারপরে হচ্ছে যে তারপর হচ্ছে লেভোবুপিভাকিন একটু পড়বেন, যেমন ইট ইজ কন্ট্রাইন্ডিকেশন ফর IVRA বা বায়ার্স ব্লক, লোয়ার CNS টক্সিসিটি ইজ অলসো অ্যাপারেন্ট। তারপর হচ্ছে লিডোকেইনটা পড়বেন। লিডোকেইন যেমন ইট ইজ অলসো এ ক্লাস 1B অ্যান্টিঅ্যারিথমিক, ইট হ্যাজ এ রিলেটিভলি র্যাপিড অনসেট অফ অ্যাকশন অ্যান্ড ইন্টারমিডিয়েট ডিউরেশন, যেটা ওই চার্টে চলে আসবে। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে এই যে প্রিলোকেইনটা দেখবেন। প্রিলোকেইনটা হচ্ছে যে is closely related to lidocaine in terms of pharmacological activity. It has the same pKa but it is less lipid soluble. তারপর এটা পুরো পড়ে ফেলবেন। মিথ হিমোগ্লোবিনেমিয়া, প্রিলোকেইন থেকে হচ্ছে যে দেখেন এই যে প্রিলোকেইন is metabolized in the liver, lungs and kidney to otoleucine and then hydroxytoluidine, leaving less than 1% unchanged. Otoleucine is responsible for methemoglobinemia. আচ্ছা, এরপর মেথহেমোগ্লোবিনেমিয়া আপনারা পড়ে ফেলবেন। মেটাবলিজম অফ প্রিলোকেইন ফলোয়িং সিগনিফিক্যান্ট অ্যাবজর্পশন after 60 milligram of ortoleucine results in the oxidation of the ferrous ion of the heme in hemoglobin to ferric ion to produce methemoglobinemia. This results in cyanosis and the abnormal hemoglobin shift to pulse oximetry reading 85% saturation. তারপর methemoglobinemia is not usually clinically detrimental, but when the patient become compromised methylene blue, মানে এটা হচ্ছে আপনি ম্যানেজ করবেন হচ্ছে মেথিলিন ব্লু দিয়ে 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, মে বি ইউজড অ্যাজ এ ট্রিটমেন্ট। এক্সেস মিথিলিন ব্লু সেটাও আবার আপনার মেথিহেমোগ্লোবিনেমিয়া করতে পারে, যেটা হচ্ছে মোর দেন 7 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হয়ে গেলে। আচ্ছা, এরপরে হচ্ছে রোপিভাকিন হচ্ছে যে পড়বেন। অ্যাজ রোপিভাকিন ইজ লেস লিপিড সলিউবল দেন বুপিভাকিন অ্যান্ড লেস রেডিলি পেনিট্রেটস দ্য নিউরোনাল মায়োলিন শীথ, সি ফাইবার্স আর ব্লকড মোর রেডিলি দেন এ ফাইবার্স। এটা একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে আমরা পরের পেজে যদি চলে যাই, অ্যামলা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে রাখবেন। এখানে হচ্ছে যে কোন কি কম্পোজিশন, 2% প্রিলোকেন অ্যান্ড 2.5% প্রিলোকেন অ্যান্ড 2.5% লিডোকেন আমরা ইউজ করি। তারপরে হচ্ছে অ্যাডিটিভস আমরা কি ইউজ করি, গ্লুকোজ ইউজ করি, কারণ হচ্ছে যে যেমন হচ্ছে যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আর স্লাইটলি হাইপোটোনিক অ্যাট বডি টেম্পারেচার অ্যান্ড pH। তারপরে হচ্ছে যে অ্যান্ড দেয়ারফর টেন্ড টু মুভ আপওয়ার্ড ইন দ্য cerebrospinal fluid away from the gravitational fluid. Dextrose or glucose is added to bupivacaine to increase the density of the solution. The specific gravity of hyperbaric or heavy bupivacaine is 1.026 normally, but CSF এর আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.005। যখন আমরা হেভিটা ইউজ করবো, এটার ওয়েট বেশি থাকার কারণে এটা হচ্ছে নিচে আমাদের সেডিমেন্ট হয়ে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্টস হিসাবে আমরা হচ্ছে অ্যাড্রেনালিন ইউজ করি। এটা খুব কমনলি দেখবেন যে সার্জনরা ইউজ করে। এটা কেন ইউজ করে, এটা ডিউরেশন বেশি হওয়ার জন্য, তারপর হচ্ছে যে মিনিমাম ব্লিডিং, তারপর হচ্ছে যে গ্রেটার মার্জিন অফ সেফটি ফর সিস্টেমিক টক্সিসিটি, এটার কারণে। তারপরে কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারবো না, এটা খুব কমনলি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন হচ্ছে দেখেন, কেয়ার মাস্ট বি টেকেন টু অ্যাভয়েড দ্য সিস্টেমিক ইফেক্ট অফ অ্যাড্রেনালিন ডিউ টু সিস্টেমিক এই যে যেমন adrenaline containing solution should not be injected in the proximity of the end arteries such as the penile, ophthalmic and হচ্ছে যে central artery of the retina or digital arteries as there is no collateral circulation। মানে এইগুলাতে হচ্ছে আপনি কশাসলি দিবেন, এটা কিন্তু সিঙ্গেল বেস্ট আসতে পারে। আপনি এই অ্যারিথমিয়া প্রিভেন্ট করার জন্য, যেটা আমরা ইনহেলেশনালে কিন্তু পড়েছি, এই টার্মগুলো আপনি দেখে নেবেন। ফ্যালিপ্রেসিন হচ্ছে যে
ডিরাইভড ফ্রম, এটা হচ্ছে যে ভ্যাসোপ্রেসর, এটা ওয়ান কাইন্ড অফ ভ্যাসোপ্রেসর। তারপরে হচ্ছে যে পাওয়ারফুল ডিরেক্ট অ্যাক্টিং ভ্যাসোপ্রেসর, বাট ইট ইজ সেফ টু ইউজ উইথ হ্যালোথেন, হ্যাজ নো অ্যান্টিডায়োরেটিক অর অক্সিটোসিক অ্যাক্টিভিটি, কজেস করোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। হায়ালুরোনিডেজ, এটা হচ্ছে একটা স্প্রেডিং ফ্যাক্টর হিসেবে ইউজ করে। তারপরে পরের পেজে দেখেন আরেকটা, এখানে ওপিওইডস ইউজ করতে পারি, ক্লোনিডিন, আমরা ক্যাটামিন ইউজ করতে পারি। তো মোটামুটি এই ছিল আমাদের লোকাল অ্যানেস্থেশিয়া থেকে পড়া। এরপর আপনি আরও কিছু লোকাল অ্যানেস্থেশিয়ার ম্যানেজমেন্টটা আমাদের হচ্ছে যে স্মিথের 6th এডিশনে আপনি হচ্ছে যে এটা মানে 66 নাম্বার পেজে আছে, আমি একটু দেখে বলতেছি। হ্যাঁ, 66 নাম্বার পেজে আছে, এটা একটু পড়ে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছিল আমাদের সেকেন্ড লেকচার। তো থ্যাংক ইউ।